প্রিয় দর্শক, সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুধাত সাওম। দর্শক, এনটিভি নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। পিকচার লাইব্রেরি ও সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের যৌথ আয়োজনে ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে 11তম আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব ছবি মেলা। বাংলাদেশ শিল্পকলা একাডেমি, জাতীয় জাদুঘর আলিয়াস প্রশস্ত ঢাকা, দৃকপাট ভবন ও জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় উৎসবটি অনুষ্ঠিত হচ্ছে। ছবি মেলা চলবে 31 জানুয়ারি পর্যন্ত। উত্তরার গ্যালারি কায়ায় অনুষ্ঠিত হচ্ছে 79 জন শিল্পীর 355টি চিত্রকর্ম নিয়ে আর্ট এফোর্ডেবল ফেস্টিভ্যাল চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছে এনটিভির আজ রাতের বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 8:20 থাকছে গোলাম মুক্তাদিরের পরিচালনায় ধারাবাহিক নাটক কাজিনস। এটা ঠিক না ভাইয়া, আমরা তো কাজিনস, আমরা একজনের টেক কেয়ার করি, সুখে দুঃখে একজন আরেকজনের পাশে থাকি। আমাদের রিলেশনটা অনেক স্পেশাল, অনেক সুন্দর। এটা অনেক ভালো রিলেশন ভাইয়া, এটাকে নষ্ট করো না। আমাকে কাছে না পেয়ে পাগল হয়ে যাবি, আবার কাছে গেলে দূরে ঠেলে দিবি। এই কেমন ভালোবাসা তো? তোর ভালোবাসার আমি নিকুচি করি। তুই আগে কোথায় ছিলিস সেটা বল আমাকে। কিন্তু এখন জায়গা জমি ভাগ করা, বোঝাবুঝির এসব কি আছে বলো তো চাচ্চু? আছে, ওসব তুই বুঝবি না রে বা। চাচ্চু, আমি বুঝি, সবকিছুই কিন্তু বুঝি, আর এটাও খুব ভালোভাবে বুঝতে পারতেছি তুমি শুধু অতিরিক্ত চিন্তা করতেছো। রাত 9টায় থাকছে টার্কিশ ধারাবাহিক কুরুলুস ওসমান গাজী। রাত 9:30 থাকছে একক নাটক। আমার মেয়ে আমার মতো গায়ের রং চাপা না, ও অনেক ফর্সা। আচ্ছা, আপনার হাজবেন্ড যদি আপনার কাছে ক্ষমা চায়, আপনি কি ক্ষমা করবেন না? যে সম্পর্ক শুকিয়ে ঝরে যায় তার কি আর প্রাণ থাকে? তোমার এই কালো মেয়েটা একটা দারোগার মতো বলেই তার সংসারটাই করা হলো না। এটার মধ্যে দুটো ক্রিম আছে, একটা দিনে লাগাবে, একটা রাতে। দেখবে 3 মাসের মধ্যে তোমার গায়ের রং কেমন পাল্টে গেছে। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান মিউজিক নাইট। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি স্ট্যান্ড আপ কমেডিয়ান সৈয়দ রিদওয়ান হোসেন বিপ্র। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি আপু। আমার কাছে মনে হয় যারা স্ট্যান্ড আপ কমেডি করে তাদের মনে হয় সবসময় মনটাকে ভালো রাখতে হয়, চাঙ্গা রাখতে হয়। না, এরকম না। সত্যি কথা বলতে কমেডি কামস ফ্রম ট্র্যাজেডি। আচ্ছা, স্ট্যান্ড আপ কমেডিয়ানরা সবচেয়ে বেশি দুঃখে থাকে। কিরকম সেটা? এই যে ধরেন আমার কোনো কাপড় ফিট হয় না, এই কাপড় ফিট হয় না, এই দুঃখ নিয়ে আমি যখন কথা বলি মানুষের খুব মজা লাগে। সো এইরকম মানে অনেক ট্র্যাজেডি আছে। ট্র্যাজেডি থেকে কমেডিটা আসে তাহলে। মানে দুঃখ না থাকলে যেরকম সুখের দাম নেই, সেরকম ব্যাপারটা এরকম যে ট্র্যাজেডি না থাকলে কমেডির কোনো দাম থাকবে না। না, কমেডির দাম হয়তো থাকবে, কিন্তু আমরা কমেডিটা ক্রিয়েট করার কতটা ইন্সপিরেশন পাবো এটা আমি জানি না। কেমন যাচ্ছে এখন এই সময়টা? কি নিয়ে ব্যস্ত আছেন? আলহামদুলিল্লাহ, অনেক কিছু নিয়েই। কমেডি তো যাচ্ছে, আমার রেগুলার শোজ থাকছে, প্রত্যেক সপ্তাহে একটা শো দেখা যায় হয়। আর রিসেন্টলি একটা ওয়েব সিরিজের কাজ করলাম। বাহ। তো এটার মাত্র শুট শেষ হয়েছে, এখনো আরো ডাবিং আরো কাজ বাকি আছে। আর এই তো টুকটাক অডিশনস, অনেক কিছুর মধ্যে। বিজ্ঞাপনেও কাজ করা হচ্ছে আপনার? জি, বিজ্ঞাপনেও কাজ করা হচ্ছে। তার মানে এখন স্ট্যান্ড আপ কমেডিয়ানের পাশাপাশি আপনার বিশেষণটা আমরা অভিনেতা হিসেবেও দিতে পারি এখন। হ্যাঁ, এটা এখন বলা যায়। স্ট্যান্ড আপ কমেডি এবং অভিনয় দুটা কোথায় একটু আলাদা, দুটার মধ্যে আবার কোথায় মিল আছে?
সবচেয়ে বড় ডিফারেন্সটা হচ্ছে অভিনয়তে আপনি কিন্তু ফিডব্যাক এখনই পাবেন না। আজকে আমি ক্যামেরার সামনে কাজ করলাম, একটা ইউনিট আছে, তাদের একটা সন্তুষ্টি নিয়ে আমরা ঘরে যাই। বাট মঞ্চে যখন আমরা স্ট্যান্ড আপ কমেডি করি, আমরা মঞ্চ থেকে নামার আগেই জানি শো ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে, মানুষ মজা পাইলে কি সাথে সাথে পাইলো না। ফিডব্যাকটা পাওয়া যায় একদম সাথে সাথে। আচ্ছা আর দ্বিতীয় জিনিস হচ্ছে যে ক্যামেরার সামনে কাজ করাটা আমার কাছে মনে হয় খুবই ডিফিকাল্ট একটা জিনিস। কারণ থাকে না, অভিনয় অভিনয় ইজ আ ভেরি টাফ থিং, যেটা এখন আমার মনে হচ্ছে যে আরেকটু শিখে যদি করতে পারতাম ভালো হতো। আর ক্যামেরার সামনে কাজ করতে গেলে যে জিনিসটা হয়, আর্টিফিশিয়ালি ইমোশনটাকে তুলে আনা, টেকনিক্যাল বিষয়টার সাথে নিজের ইমোশনকে অ্যালাইন করা রাইট, টেকনিক্যাল বিষয়, এই আলোটা কোথায় ভালো, হ্যাঁ ক্যামেরা অ্যাঙ্গেল আমার কোনটা বেটার, এই সব কিছুই আইডেন্টিফাই করে কাজ করতে হয়। সো ওই জিনিসটা আমার কাছে মনে হয় একটু ডিফিকাল্ট, এবং শেখার চেষ্টা হচ্ছে, এখনো চলছে। এটা তো একটা নিরন্তর প্রচেষ্টার ফল আসলে, যে অভিনয়টা যারা শিখেন, গুণীজন যারা আছেন, তারা আসলে প্রতিদিন প্রতি মুহূর্ত আমার কাছে মনে হয় শিখতে থাকেন, এখনও শিখছেন, এবং আপনার রাস্তাটা তো মাত্র শুরু হলো, অভিনয়ের জায়গাটা, সুতরাং শেখার আরও অনেক বাকি আছে। আপনার একেবারে শুরুর দিকের কথা যদি বলি, সেটাও আসলে অ্যাক্টিংই ছিল বলা যেতে পারে। একেবারে ছোটোবেলায় আপনি স্ক্রিনে আপনাকে আমরা দেখেছি সিনেমাতে কাজ করতে, তো সেই সময়টাতে আসলে কিভাবে ইনভলভমেন্ট হওয়া হয়েছিল, বা ফ্যামিলি আপনাকে সেই সময়টা কতটুকু সাপোর্ট দিয়েছে? বেসিক্যালি আমার আম্মা ফটোগ্রাফি করতেন, হ্যাঁ, তো ফটোগ্রাফি করার কারণে উনি অনেক ফটোগ্রাফার, সিনেমাটোগ্রাফার পরিচিত ছিল। তো আমি তখন, আমার বয়স তখন 9 মাসের একটু কম। আচ্ছা, আমার আম্মাকে তার একজন কলিগ ফোন দিয়ে বলে যে এরকম তোমার বাচ্চার বয়স কত, যে ভাই 9-এর কাছাকাছি, 9 মাসের কাছাকাছি, বলে একটু নিয়ে ওই এখন তো বলে গুলিস্তান, তখন বলতো পল্টন স্টেডিয়াম, পল্টন স্টেডিয়ামে একটু নিয়ে আসো তো কালকে সকালে। তো আমার আম্মা আব্বাকে বললো, আম্মু আব্বু দুইজন মিলে নিয়ে গেল। দেন মানে আমার আম্মু আব্বু জানে না এটা কি, আমি তো কিছু বুঝি না, আমি তো তখন বাংলা ভাষাও বুঝি না। তো সামনে একটা বল, মাত্র পৃথিবীতে ল্যান্ড করেছে এরকম একটা অবস্থা, সামনে একটা বল রাখা, মানে অনেকভাবে বুঝাইছে, হামাগুড়ি দিয়ে গিয়ে বলটাকে ধরতে হবে। সো পরে আমার আব্বা আম্মা জানতে পারে এটা হচ্ছে আপনার শিশুকে টিকা দিনের ক্যাম্পেইন। আচ্ছা, ওই আমি গিয়ে বলটা ধরি, তারপর হচ্ছে লোগোটা ফর্ম হয়ে যাবে, ওকে, এরকম। সো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট অন ক্যামেরা স্ক্রিন অ্যাপিয়ারেন্স ফার্স্ট, রাইট। আর তারপরে যেটা হয়, আমার আব্বার খুবই হচ্ছে ক্লোজ ফ্রেন্ড, উনি অভিনয় করতেন, এখনো করেন। তো উনার কিছু প্রজেক্টে হঠাৎ করে হচ্ছে আব্বুকে ফোন দিয়ে, এই তোমার ছেলে তো দেখতে দেখতে ভালো, নিয়ে আসো। তো তখন আসলে অভিনয় তো কিছু বুঝি না, স্ক্রিনে একটা বাচ্চা রাখতে হবে, ফ্যামিলির সিন, লাঞ্চ করতেছে, সাথে বাচ্চাটা আছে ইউনিফর্ম পরে, ব্রেকফাস্ট, এরকম ভাবেই বেশিরভাগ কাজ করা। আচ্ছা, আর কিন্তু থাকে না, যখন আস্তে আস্তে একটু সেন্স হলো যে এটা একটা শুটিং, এখানে আমি যাচ্ছি, তো তখন আমার কয়েকটা কাজ যেগুলো মনে আছে। একটা হচ্ছে বাংলা বাজিগর, মানে কলকাতা, এই ইন্ডিয়ার যে শাহরুখ খানের বাজিগরের একটা বাংলা রিমেক ছিল, এখানে বাপ্পারাজ ছিল লিড হিরো। তো ওইটা বাপ্পারাজের ছোটবেলার ক্যারেক্টারটা আপনি করেছিলেন। জি, প্রথমবার আমার ডায়লগ ছিল, একটু অ্যাক্টিং করতে হয়েছে স্ক্রিনে। আর তাছাড়া SM সোলেমানের দুটো নাটক করেছিলাম। একটা নাটকের নাম ছিল আততাই, ওটাতে জাহিদ হাসান ছিলেন, আরেকটার নাম ছিল সুরুজ্জামান। আচ্ছা, তো ইন্টারেস্টিং জিনিস। আমরা শিশু শিল্পী হিসেবে আপনি সেই সময়টাতে কাজ করেছেন। একদম, তখন আমি ক্লাস 2 পর্যন্ত কাজ করতে পেরেছি। আচ্ছা, তারপর আসলে আমি হচ্ছে বোর্ডিং এ স্টাডি করতে যাই, লেখাপড়া করতে যাই। সো তখন একটা বড় গ্যাপ। তারপর ইউনিভার্সিটি থাকাকালীন স্ট্যান্ড আপ কমেডির নেশাটা ধরে। তো তারপর ঘুরে ফিরে দেখা যায় যে বুড়া বয়সে আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। আচ্ছা, এই যে ছোটবেলায় বাবা মা বিভিন্ন জায়গায় নিয়ে যেতেন কাজ করবার জন্য, শিশু শিল্পী হিসেবে কাজ করবার জন্য, তো সেই সময়টাতে কি মনের ভেতর একটু কোথাও ওকে ঝুঁকি মারতো কিনা, যে বড় হয়ে একটু যদি নায়ক হতে পারি তাহলে হয়তো ভালো হবে? না, মানে ছোটবেলায় আসলে এত চিন্তা আমি কখনো করি নাই ফিউচার নিয়ে। হ্যাঁ, ছোটবেলায় তখন যেটা হয়েছে যে 90s এর, তখন হচ্ছে ওই মনে হতো যে ক্রিকেটার হব, তখন মোহাম্মদ আশরাফুল ওয়াজ আ বিগ থিং আমাদের জন্য। সো মানে তখন ক্রিকেটার হব, বা হচ্ছে বড় হয়ে ইঞ্জিনিয়ার হব, হ্যাঁ এরকম টাইপের। আর আব্বা আম্মা তো থাকেই, ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, টিপিক্যাল একটা চিন্তা ভাবনা থাকে। সো ওইভাবেই চিন্তা, ওইভাবেই মোটামুটি এডুকেশন। তো
তো লেখাপড়াও কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ। আচ্ছা। হ্যাঁ, তো আমি যে এরকম ইউটার্ন নিব এটা আমার আব্বা মাও আশা করে নাই। বাট রিসেন্ট মানে আফটার 30s আমার আব্বা এখন বলেন যে ওই ছোটবেলা ক্যামেরার সামনে নিছিলাম, বড় হয়ে এটাই মানে কপালে ছিল। ডেস্টিনিতে এটাই ছিল হ্যাঁ, অ্যাকচুয়ালি, এটাই ফিক্স ছিল, করা ছিল আগে ঘুরে ফিরে থেকে। এখানেই আসছে। আচ্ছা, এই যে স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে আপনার যে কাজ করা, বা আপনি বলছিলেন যে স্কুল লাইফ থেকেই আসলে ওই ইন্টারেস্টের জায়গাটা তৈরি হয়ে গেছিল, কাউকে দেখে আসলে ইন্সপায়ার্ড হয়েছিলেন কি? না, আসলে আমার ক্ষেত্রে হয়েছে কি, কমেডি ওয়াজ মাই কোপিং মেকানিজম। হোস্টেলে ছিলাম, তার উপর আমি ছিলাম দার্জিলিং নামে একটা শহরে। খুবই সুন্দর একটা জায়গা, কিন্তু এখানে খুবই প্রিডমিনেন্টলি নেপালি মানুষ ডমিনেট করে এবং হিন্দু ডমিনেটেড এরিয়া। ওকে। সো অ্যাজ আ মাইনরিটি আমি একটু বুলিংয়ের শিকার হতাম। ওকে। তো ওই জায়গায় না আসলে কোপিং মেকানিজম হিসাবে আমার কমেডিটা মানে বেছে হিউমারটা নেওয়া। কাজ করতো। ও বাহ। মানে ধরেন কেউ আমাকে বলল যে এদিকে আসো, আমি বললাম কেন? হ্যাঁ, তখন ও আবার রিপ্লাই দিল, তোমাকে ডাকছি দেখে। ডাকলেই করতে হবে? যে আমি ডাকছি তুমি আসবা না, এরকম ভাবে মানে question answer। সার্কাস্টিক ওয়েতে আসলে কথাগুলো বলা, বা কোপিং মেকানিজম Exactly. আপনি যেটা বলছিলেন, রাইট। তারপর এটা প্রফেশনালি আসলে কিভাবে নেওয়া হলো? কারণ 2013-এ আপনি স্টার্ট করেন আসলে, মানে হাসো সিজন 7-এ তো আপনি পার্টিসিপেন্ট হিসেবে ছিলেন, কিন্তু আপনি শুরু করেছেন আসলে আরো অনেক আগে, জি, জি। অ্যারাউন্ড 13 ইয়ার্স হয়ে গেল। তো সেই সময়টা স্টার্ট করা কিভাবে হলো? স্টার্ট করার দুইটা রিজন আছে। একটা হচ্ছে শাওনদা আমার ইউনিভার্সিটি সিনিয়র, শাওন মজুমদার। শাওন মজুমদার। আচ্ছা। তো উনাকে দেখেছি তখনও, উনি মনে হয় হাসো মনে হয় সিজন 1 হলো বা হচ্ছে এরকম আচ্ছা। একটা সময়। মাত্র শুরু হয়েছে সেই জি জি, সময়টাতে। হাসো শুরু হয়েছে। আর দ্বিতীয় হচ্ছে আমাদের ইউনিভার্সিটিতে একটা অনুষ্ঠান হয়েছিল রেডিও ফুর্তির। আমার আসলে তখন প্যাশন, মানে ইউনিভার্সিটি লাইফে প্যাশন ছিল রেডিও জকি হব। আচ্ছা। সো তখন রেডিও ফুর্তির ইভেন্টটায় কয়েকটা ক্যাটাগরি ছিল, হোস্টিং ছিল, তারপর হচ্ছে ডান্সিং, মিউজিক, কমেডি। তো এখন আমার ভার্সিটিতে তখন দেখা যেত যে 10টা অনুষ্ঠান হলে 5টার উপস্থাপক আমি। তো আমাকে হচ্ছে তারা হোস্টিংয়ে পার্টিসিপেট করতে দিবে না। আচ্ছা। গান আমি গাইতে পারি না, নাচ আমি যদি নাচি স্টেজের কি হবে আল্লাহ জানে। তো আমি তখন কি করবো, আচ্ছা কমেডিতে টিক দিলাম আমি। ওকে। দেন বাসায় গিয়ে রিসার্চ করলাম কমেডি কি হয়। তখনও অত ইউটিউব পপুলার ছিল না, কিন্তু তখন বাংলাদেশের নাভিদ মাহবুব ওয়াজ দেয়ার। হ্যাঁ, হ্যাঁ। নাভিদ মাহবুবের একটা ক্লাব ছিল, নাভিদস কমেডি ক্লাব, অ্যান্ড ওইখানে অনেক কমেডিয়ানরা কমেডি করতো। লাস্ট ইয়ার যেটা বন্ধ হয়ে গেল। জি জি, গত বছর যেটা বন্ধ হলো, আশা করছি এটা আবার ফিরবে। অবশ্যই। তো আমি যাই বাড়িধারাতে, তখন আন্ডারগ্রাউন্ডে একটা জায়গা ছিল ওনাদের। তো আমি গিয়ে দেখলাম ওই কমেডি কিভাবে করে, কিছু কমেডিয়ানদের সাথে একটু আলাপ করলাম। তখন ইয়ামিন খান ছিল, মোশাররফ খান, ইয়াফি ছিলেন, আচ্ছা। ইফতেকার আলম ছিলেন। তো ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে ভাই হাউ ডু ইউ ডু ইট। হ্যাঁ। তো ওনারা একটা প্রসেস বললো, 3টা ডিফারেন্ট উত্তর দিল। তো আমি বাসায় গিয়ে আমার ভার্সিটিতে হওয়া বিভিন্ন ঘটনা নোট করলাম। ওকে। নোট করে ওইগুলা নিয়ে কিছু ফানি জিনিস লেখার চেষ্টা করলাম, আচ্ছা। লিখে আমি পার্টিসিপেট করলাম। হ্যাঁ, হ্যাঁ। ওই অনুষ্ঠানে আমি ফার্স্ট হই। মানে ওইখানে যে বিভিন্ন ক্যাটাগরি ছিল, হ্যাঁ। ওই সব ক্যাটাগরির মধ্যে আমি সবচেয়ে বেশি মার্কস পেয়েছিলাম। বাহ। তো ওইখানে আবার জাজ হিসাবে ছিলেন জোহাদ ভাই, জোহাদ রেজা চৌধুরী, নেমেসিসের ভোকালিস্ট, এবং কাকতালীয়ভাবে উনি নাভিদ মাহবুবের শালক। আচ্ছা। তো উনি আবার হচ্ছে এসে আমাকে ইনসিস্ট করে যে তুমি নাভিদস কমেডি ক্লাবে গিয়ে পারফর্ম করো। হ্যাঁ, হ্যাঁ। তো ওইখানে যাওয়ার পর আমি দেখলাম যে রিয়ালিটি ইজ ভেরি টাফ। তো এখানে একটা প্রসেস আছে, এখনো আমরা এটা ফলো করি। ওপেন মাইক বলে একটা জিনিস হ্যাঁ, করতে হ্যাঁ, হয়। হ্যাঁ। ওপেন মাইক হচ্ছে 5 মিনিট সময় পাবেন, আপনি আপনার জোক বা যা প্রিপেয়ার করেছেন এটা আপনি পারফর্ম করবেন, অ্যান্ড অডিয়েন্স ওটা রিয়্যাক্ট করবে। সো ওপেন মাইক আমি প্রায় 3 বছর শুধু ওপেন মাইক করেছি। ওপেন মাইক করতে 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 2016 সালের দিকে নাভিদ ভাই আমাকে প্রথম একটা টিকেটেড শো দেয়, মানে Okay. পোস্টারে আমার ছবি আছে, বাহ। মানুষজন টিকেট কাটতেছে আমাকে দেখতে। ফর দ্য ফার্স্ট টাইম। ফর দ্য ফার্স্ট টাইম 2016। সো 3 ইয়ার্স আমি শুধু ওপেন মাইকই করি। আচ্ছা। তো তারপর হচ্ছে 2016-তে তখন হচ্ছে ইফ আই এম নট রং হোলি আর্টিসান বা এরকম দুর্ঘটনা ঘটে, গুলশান বনানীতে একদম কমেডি করা বন্ধ হয়ে গেল। তো তখন গিয়ে আমি স্ট্যান্ড আপ ঢাকাটা ওপেন করি, কারণ
নাভিদ ভাই আবার গুলশান মনির বাইরে শো করতে কমফোর্টেবল ছিলেন না, এবং আমার কাছে মনে হচ্ছে যে আমি যেহেতু মোহাম্মদপুরে ছিলাম, মোহাম্মদপুর ধানমন্ডি আচ্ছা। এই এলাকার মানুষ তো খুব রসিক, এখানে তো আমরা প্রচুর হাসি। তখন আপনি আপনার নিজের কমেডি ক্লাবটা স্টার্ট করলেন। আচ্ছা। জি, তো তারপর থেকে কমেডি দেখা গেছে আরো বেড়ে গেছে করা। একটা টাইমে 2023-এ তো আমি পুরোপুরি আর যদি বলি গুলশান বনানী ক্রাউড ডিফারেন্ট, ধানমন্ডির ক্রাউডটা ডিফারেন্ট, জি তো সেই অনুযায়ী কি জোকসের প্যাটার্নও ডিফারেন্ট হয় কিনা? হয়, অনেকটা হয়, আবার কিছু ক্ষেত্রে হয় না। কিছু জোক থাকে এনিবডি ক্যান আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, আপনার জেনারেল পিপলদের জন্য। হ্যাঁ, আমার বাসায় আমার বাবা মার কনভারসেশন, এটা যে কেউ বুঝবে বাংলাদেশে। পুরো বাংলাদেশে প্রত্যেকটা বাসায় বাবা মার ঝগড়ার প্যাটার্ন কাছাকাছি। Same. আবার কিছু জিনিস গুলশানের মানুষ বেশি বুঝবে, ইন্টারন্যাশনাল পলিটিক্স নিয়ে যোগ থাকে, বিভিন্ন হচ্ছে দেশের সাথে সম্পর্ক নিয়ে যোগ থাকে, এগুলা গুলশান একটু বেশি বুঝে। আবার আমি যেটা বলবো যে আসলে অ্যাজ আ কমেডিয়ান আমাদের যেটা চ্যালেঞ্জ থাকে সেটা হচ্ছে যে উই হ্যাভ টু মেক শিওর যে আমাদের জোকগুলো সবাই বুঝতে পারে। আচ্ছা, কারণ আমি যদি হচ্ছে শুধু একটা শ্রেণীকে হাসাতে টার্গেট পারি, করা যায় তাহলে আসলে রিচ করা পসিবল না। রাইট। হাসতে কিভাবে আসলে আসা হলো আপনার? কারণ আপনি তো প্রফেশনালি কাজ করছিলেন এবং একটা ব্রেকও ছিল আপনার, কিন্তু হাসো সিজন 7 আপনি অ্যাজ আ পার্টিসিপেন্ট হিসেবে কেন কাজ করলেন? আমি আসলে হাসতে আসি দুইটা কারণে। প্রথম কারণ হচ্ছে যে আমি দেখি যে মানে আমি তো শাওনদার কথা বললাম যে ওনাকে দেখে আমি হচ্ছে বড় হয়েছি অনেকটা, তো আমি দেখি যে শাওনদা হচ্ছে বা এই যে হাসতে অনেক বড় বড় কমেডিয়ান আছেন, সাইফুল ভাই, আবু হেনা রনি ভাই, ওনারা কখনো আমাদের ক্লাবগুলোতে এসে কমেডি করেন না। ওনারা আবার মানে আলাদাভাবে প্ল্যাটফর্ম রান করছেন। তো এইখানে একটা ব্রিজ দরকার। ওকে, হ্যাঁ, যে মানে উনারাও তো স্ট্যান্ড আপ কমেডি হ্যাঁ, করেন, মানে একটা আমব্রেলার নিচে সবাইকে আসা, ব্যাপারটা অনেকটা এরকম। হ্যাঁ, সো তখন আমি চিন্তা করলাম যে আমি যাই তাহলে গ্যাপটা একটু কমবে। তো আমি যখন আসি বা সাইন আপ করি তখন আমার দেখা দেখি অনেক কমেডিয়ানরা বলে আচ্ছা আমিও সাইন আপ করি। এরকম করে অনেকজন, প্রায় 10-12 জন আমরা সাইন আপ করেছি। মানে আপনার যে স্ট্যান্ড আপ ঢাকা এই কমেডি ক্লাব থেকে অনেকে এখানে জয়েন করে। ওকে, সো ওইখান থেকে আমরা 8 জন সিলেক্টেড হই অডিশনে। আচ্ছা, তো 8 জন থেকে ভুল না হয়ে থাকলে টপ 7-এ 5 জন ছিলেন। হ্যাঁ, আনলাকিলি আমি বেশি দূর কন্টিনিউ করতে পারিনি। তারপর টপ 16 পর্যন্ত আপনি ছিলেন। জি, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু তাও মানে আই এম হ্যাপি যে মানে আমাদের ক্লাব থেকে অনেকেই আসলে গিয়েছে অল দ্য ওয়ে, অ্যান্ড চ্যাম্পিয়ন, সেকেন্ড রানার্স আপ আমাদের ক্লাব থেকে। সো দ্যাট ওয়াজ গ্রেট। এবং ওইটার পর থেকে আসলেই বাংলাদেশের কমেডি সিন অনেকটা পাল্টেছে, ডেফিনেটলি অনেকটা পাল্টেছে গত 2 বছরে। মানে থাকে না, বাংলাদেশের মানুষ স্ট্যান্ড আপ কমেডির প্র্যাকটিসটা নিয়ে যতটা জানে এটা 2023-এর আগে জানতো না। না, এটা আসলেই সীমিত ছিল ঢাকার একটা উচ্চ শ্রেণীর মধ্যে। সো এটা এখন সাধারণ মানুষ জানে। এখন আমরা রাজশাহীতে শো করতে যাচ্ছি, চট্টগ্রামে শো করতে, খুলনায় শো করতে যাচ্ছি। এটা একসময় আমরা কল্পনা করতাম ধানমন্ডি, গুলশান, উত্তরা, হ্যাঁ, বসুন্ধরা, মানে এর বাহিরে আসলে চিন্তা। এখন তো আসলে অনেকেই আছেন যারা আসলে মানে কন্টেন্ট মেক করছেন, কন্টেন্ট ক্রিয়েটর হিসেবেও কাজ করছেন নিজের পেজ বা ইউটিউব চ্যানেল নিয়ে। আপনার ক্ষেত্রে কি তেমন ভাবে কাজ করা হচ্ছে? আমি আসলে ক্লাব রান করতে গিয়ে নিজের কমেডির বা পেজ চ্যানেল ডিজিটালে খুব একটা নজর দেওয়ার সুযোগ হয় না। ইচ্ছা আছে, এখন পর্যন্ত উপায়টা হচ্ছে না। হয়তো আমি করব। আমাকে অনেকেই বলে যে ভাই ভিডিও দেন ইউটিউবে, অনেকে আছে ঢাকার বাইরে, অনেকে আছে দেশের বাইরে। তো ইচ্ছা আছে, দেখি আস্তে আস্তে এটা করে ফেলবো। এমনিতে প্ল্যানটা কি, ছোট্ট করে যদি জানি? আমার আসলে প্ল্যানটা মানে কিছুটা এরকম যে আমি চাই কমেডি পুরো বাংলাদেশে ছড়াক। আচ্ছা, তো এই মুহূর্তে আমি যেহেতু নট অনলি অ্যাজ আ কমেডিয়ান, অ্যাজ আ প্রডিউসার অফ কমেডিও কাজ করছি বা ইভেন্ট অর্গানাইজারও বলা যায়। সো আমি চাই এই ইভেন্টগুলোকে নিয়ে আমি পুরো বাংলাদেশে যেতে পারি। ওকে, আমাদের এই বিভিন্ন আর্টিস্ট যারা আছে বা পুরো বাংলাদেশের আর্টিস্টরা এগিয়ে আসুক। হাসো প্ল্যাটফর্মটা এমন একটা প্ল্যাটফর্ম ছিল আমার জন্য। আমি এখানে খুলনার আর্টিস্টের সাথে আমার পরিচয় হয়েছে, আমার সিলেটের চা বাগানের মানে পুরো নেটওয়ার্কিংটা আসলে ডেভেলপ করে এইভাবে কাজ করলে। আমরা চাই যে আপনি যেইভাবে করে আসলে এগিয়ে যাচ্ছেন এই
এগিয়ে যাওয়াটা অব্যাহত থাকুক, সুন্দর হোক পথ চলা। আর আজকে আমাদের আয়োজনে আসবার জন্য অনেক ধন্যবাদ। আপু আপনাকেও অনেক ধন্যবাদ, আর থ্যাঙ্কস টু এনটিভি আসলে আমাদেরকে এই প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন ntvnimontrone@ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিদিন।